জল দিয়ে সবাই মুখটা ধুয়েছে, এখনও ঠিকমতো মোছাও হয়নি। টপটপিয়ে জল পড়ছে মুখ থেকে। এমন সময়ে দরজায় খটর মটর আওয়াজ। শুনছেন? চা এনেছি আপনার জন্য। দাঁড়ান, খুলছি। মুখটা না মুছে এগিয়ে এসে দরজা খুলে দেয় হৈমন্তী। চায়ের প্লেট হাতে অশ্বিনী ঘরের ভিতরে এসে ঢোকে। চিনিটা একদম আন্দাজে দেওয়া। ভাবলাম একবার ডেকে জিজ্ঞাসা করি কতটা খাবেন চিনি। তারপরে ভাবলাম এত তুচ্ছ কারণে ডাকলে আপনি যদি রেগে যান। দাঁড়ানো অবস্থাতেই কাপে একটা চুমুক দেয় হৈমন্তী। আহ, পারফেক্ট। অশ্বিনীর মুখে হাসি ফোটে। প্লেটটা টেবিলের ওপরে রেখে এসে ঘর থেকে বেরোনোর উপক্রম করে। হৈমন্তী থামিয়ে দেয় তাকে। তারা আছে নাকি? তেমন না, আসলে একটু বাজার করতে যেতে হবে। চাল ডাল বাড়ন্ত। আপনি নিজে বাজার করেন? রোজ না, গনসা বলে একটা ছেলে আছে, ওই এনে দেয়। তবে আজ আপনি এসেছে, শুধু চাল ডাল হলে আর হলো না না। গম্ভীর মুখে পকেট থেকে হাত চালিয়ে সিগারেট বের করে আনে হৈমন্তী। আমার জন্য স্পেশাল আয়োজন? তা কি কি রান্না করতে পারেন আপনি? এতক্ষণে হৈমন্তীর মুখে আপনি সম্বোধনটা বেমানান লাগতে শুরু করেছে। ছেলেটা তার থেকে ছোট, তুমি বলতে কোনো অসুবিধা নেই, কিন্তু আচমকা সেটা বলতে শুরু করলে কেয়ারটেকার বলে তাচ্ছিল্য করেছে ভেবে বুঝতে পারে ছেলেটা। আপনি তো 2 সপ্তাহের জন্য আছেন, সারপ্রাইজটা থাক না। দেশলাই দিয়ে অগ্নিসংযোগ করতেও কিন্তু জ্বলল না সিগারেটটা। হৈমন্তী বিরক্ত হয়। কাল জল লেগে কি ড্যাম খেয়ে গেছে? এটা জ্বলবে, দেখুন। ছেলেটা কোথা থেকে যেন একটা সিগারেটের বক্স বের করে এগিয়ে দেয় তার দিকে। হৈমন্তী একটু অবাক হয়। আপনি সিগারেট খান নাকি? আজ্ঞে না। তাহলে সঙ্গে নিয়ে ঘুরছেন যে? ছেলেটা একই রকম ঠান্ডা গলায় বলে, ভাবলাম যদি আপনি খান আর। কিন্তু আমি এসা থেকে তো একবারও খাইনি তোমার সামনে, জানলে কি করে যে আমি সিগারেট খাই? ছেলেটা মৃদু হাসে। আমি তো এও জানি আমাকে আপনি আপনি বলতে অস্বস্তি মনে করছেন। নেহাত আমি কেয়ারটেকার বলে সংকোচ বোধ করছে। সিগারেটটা জ্বালাতে গিয়েও থেমে যায় হৈমন্তী। তুমি তো ভারী ইন্টারেস্টিং ছেলে। মাইন্ড রিডিং করতে পারো নাকি? ওই একটু আধটু। অশ্বিনী সজ্জল মুখে বলে, বাহ, আর কি বুঝতে পারছো আমার সম্পর্কে? সিগারেটে একটা টান দিয়ে বুড়ো তুলে জিজ্ঞাসা করে হৈমন্তী। হৈমন্তীর কপালের দিকে অদ্ভুত দৃষ্টিতে একবার তাকায় ছেলেটা। গড়গড় করে বলতে থাকে, আপনি অবিবাহিত বা খুব অল্প সময়ের জন্য বিয়ে করেছিলেন। ছোটবেলায় মা বাবার সঙ্গে ঘুমাতেন না, একাই ঘুমাতেন। গায়ে হাতে পায়ে কিছু একটা দাগ আছে মনে হয়। একটু অলস, চুল নিয়ে ভীষণ কনসিয়াস। আর হাউ ডু ইউ ডু দ্যাট? প্রায় দাঁড়িয়ে পড়তেই যাচ্ছিল হৈমন্তী। ছেলেটা রহস্যময় হাসে। আহা, বসুন, উত্তেজিত হবেন না। সে হব না, আগে বলো কি করে জানলে? ছেলেটা একটা আঙুল দিয়ে হৈমন্তীর বিছানা দেখায়। দেখুন, বিছানার একবার মাঝখানে পুরো কুঁচকে গেছে, ধারের দিকটা একদম টান টান। মানে সারা রাত আপনি বিছানায় একেবারেই মাঝখানে শুয়েছিলেন। সাধারণত যারা ছোট থেকে কারোর সঙ্গে বিছানা শেয়ার করে আসে তারা এইভাবে মাঝখানে শোয় না, কারোর জন্য জায়গাও ছেড়ে একধারে ঘেঁষে শোয়। বিশেষ করে বিবাহিত মানুষদের পক্ষে তো সম্ভবই না। একা শুলেও অবচেতন তাকে কারোর জন্য জায়গা ছেড়ে রাখতে বাধ্য করে। আই এম ইমপ্রেসড। আর বাকিগুলো? সকাল হয়ে গেছে কিন্তু বিছানা তোলেননি। তাছাড়া আপনি কাল থেকে এখানে এসেছেন, এখনও ব্যাগ থেকে ল্যাপটপও বের করেননি। মানে রিসার্চের কাজও এখনও শুরু করেননি, অর্থাৎ অলস। আপনার আলনার দিকে তাকালেই দেখা যাচ্ছে সমস্ত জামাকাপড় কলারওয়ালা। মানে কাঁধে বা গলার কাছে কোনো দাগ আছে যেটা কাউকে আপনি দেখাতে চান না। আর চুলের ব্যাপারটা? এবার হেসে ফেলল অশ্বিনী। আপনি আজ পর্যন্ত এমন কোনো মেয়ে দেখেছেন যে চুল নিয়ে প্রায় কনসাস না? বাবা, মেয়েদের ব্যাপারে এত ভালো জানো তো তোমার কোনো গার্লফ্রেন্ড জোটেনি এখনো? প্রশ্নটা শুনে আচমকা গম্ভীর হয়ে যায় ছেলেটা। মুখ নামিয়ে বলে, আমি যাই, এখন বাজার করতে হবে। বেলা বাড়লে ভালো সবজি পাওয়া যাবে না আবার। আমি গেলে কি কোনো আপত্তি আছে? হৈমন্তী সিগারেটে একটা টান দিয়ে বলে, সবজিপাতি বয়ে দিতে পারি, আর জায়গাটাও খানিকটা দেখা হয়ে যায়। তাছাড়া কি, সাত সকালে অলস বলে তাগিয়ে দিলে কিছু তো একটা করা দরকার। একটু কৌতুক হয়ে হৈমন্তী বলে, বেশ, আপনি তৈরি হয়ে নিন, আমি ডাক দিচ্ছি। বলে নিচে নেমে যায় অশ্বিনী। হৈমন্তী সিগারেটটা শেষ করে বিছানার ওপরে ফিরে আসে।
ব্যাগের ভিতর থেকে ল্যাপটপটা বের করে আনে। অস্মিতা এরই মধ্যে কয়েকটা মেসেজ পাঠিয়েছিল, সেইগুলো আর জবাব দিতে ইচ্ছা করছে না। ল্যাপটপ খুলে প্রথমে মেল চেক করে, একটা নতুন ইমেল এসেছে। সেটা রিপ্লাই দেয়, আজ থেকে কাজ শুরু করব। জিনিসটা যেখানেই থাক, টোটালি আনগার্ডেড অবস্থায় আছে। আশা করি খুব একটা বেগ পেতে হবে না। মেলটা বন্ধ করে ডকুমেন্ট ফোল্ডারে ফিরে যায়। এই ভাসান বাড়ি সম্পর্কে যতটুকু জানা গেছে সেটা সেখানে পয়েন্ট করে রাখা আছে। তার ওপরের আর একবার চোখ বুলিয়ে নেয় হৈমন্তী। মোটামুটি 1860-এর আশেপাশে মুরারিমোহন নামে এক জ্যোতিষবিদ কলকাতা থেকে এসে এই বাড়ি বানান। সেই সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। এই মুরারিমোহন ছিলেন ক্যানিংয়েরই অত্যন্ত কাছের একজন। তার একটা কারণও ছিল, সে সময় ভারতের মহাকাশ গবেষকদের মধ্যে অন্যতম ছিলেন মুরারিমোহন। সায়েন্স জার্নালে তার নামও পাওয়া যায়। কিন্তু 1860-এর পর থেকেই তিনি লুকিয়ে পড়ে, অর্থাৎ এই বাড়িতে এসে বসবাস করা শুরু করার পর থেকেই নিজেকে পুরোপুরি গুটিয়ে নেন। ভারতে আসার আগে 1847 নাগাদ ব্রিটেনের জাদুঘর পরিচালনা সমিতির সদস্যও ছিলেন ক্যানিং। গোটা পৃথিবীর নানা প্রান্ত থেকে সংগ্রহ করে কয়েক লক্ষ প্রাচীন পুঁথি আর আর্টিফ্যাক্টের আঁতুড়ঘর ছিল ব্রিটিশ মিউজিয়াম। শোনা যায় সেখান থেকেই মহাকাশ বিজ্ঞানী সংক্রান্ত কোনো আর্টিফ্যাক্ট ভারতে নিয়ে আসেন ক্যানিং। সেটা তিনি তুলে দেন মুরারিমোহনের হাতে। তবে এইসব প্রাচীন গুজব, সম্ভবত আরবান মিথ। গালে হাত দিয়ে কিছুক্ষণ ভাবতে থাকে হৈমন্তী। সত্যি কি লর্ড ক্যানিংয়ের হাতে করে ব্রিটিশ মিউজিয়ামের কোনো গোপন সম্পদ এসেছিল এই মুরারিমোহনের হাতে? যদি এসে থাকে তবে সেটা নিয়ে কি করেছিলেন মুরারিমোহন? এবং তার থেকেও বড় কথা, জিনিসটা এখন কোথায়? এই বাড়িতে আছে? ভাসান বাড়ির চারিপাশটা নির্জন। দুপাশে বুনো গাছের সার ছাড়া আর তেমন কিছু চোখে পড়ে। কারুকাজ করা যে পাঁচিলটা দিয়ে ঘেরা, সেটা কয়েক জায়গায় ভেঙে গেছে। লোহার রড বেরিয়ে পড়েছে সেখান থেকে। সেই ভাঙা জায়গার ফাঁকে ফাঁকে শুকনো শ্যাওলার আস্তরণ জমে আছে। বাড়ি থেকে বেরিয়ে একটা ভ্যান রিক্সা দাঁড় করালো অশ্বিনী। হৈমন্তী এর আগে কোনোদিনও ভ্যানে ওঠেনি। ওপরে চড়ে বসতেই বেশ একটা অসুবিধা হচ্ছিল তার, তবে মানিয়ে নিল কোনো রকমে। মাটির রাস্তার উপরে চাকার ঘট 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 শব্দ করে গাড়িটা চলতে লাগলো। এই গ্রামে এসে থেকেই হৈমন্তীর মনটা ভিজে আছে। এখানে কলকাতা শহরের ধোঁয়া আর কলকবজা নেই। রাস্তার দুপাশে এবড়ো খেবড়ো ঘাসে ঢাকা জমির ওপরে লম্বা লম্বা গাছ, পথের ধারে কলতলা, দিঘি আর তার মাঝে একটা দুটো কুঁড়ে ঘর, কোথাও আবার পাকা বাড়ি। আচ্ছা, একা একা এখানে থাকতে বোর হও না তুমি? রাস্তার দিকে চোখ রেখে জিজ্ঞাসা করে হৈমন্তী। না, আপনার লাগছে? আমি তো কাজে এসেছি, কাজ নিয়ে থাকলে আর বোর লাগবে কেন? ভালো কথা। নিবারণবাবু কোথায় আছে বলো তো? আমাদের বাড়ির আরেকটু ভেতর দিকে। ওর সঙ্গে একটু দেখা করা দরকার, কয়েকটা ইনফরমেশন জানার আছে, না হলে কোনো কাজই এগোবে। কয়েক সেকেন্ড চুপ করে থেকে ছেলেটা উত্তর দেয়, আপনার যা জানার আমাকে জিজ্ঞাসা করতে পারে। এই বাড়ির ব্যাপারে বাবার থেকে অনেক কিছু গল্প শুনেছি। বটে। ডান হাত দিয়ে চুলগুলো পেছনে ঠেলে দেয় হৈমন্তী। কতদিন হয়েছে দেখেছো এই বাড়িটা? জন্ম থেকে? মানে বছর 30? তাই হবে। এবার গলাটাকে একটু ভারী করে নেয় হৈমন্তী। আর নিবারণবাবু? বাবাও জন্ম থেকে এখানেই আছেন। বাবার বয়স ধরে নিন 60 হবে। হৈমন্তী মনে মনে হিসাব করে 1960। মুরারিমোহন সম্ভবত মারা যান 1890 নাগাদ। মাঝের এই 70 বছরের হিসাব জানে এমন কাউকে খুঁজতে হবে। নিবারণবাবুর আগে এ বাড়িতে কে দেখাশোনা করতো? অশ্বিনীর ঠোঁট ওল্টায়। বাবার আগে 5 বছর বাড়ি ফাঁকাই পড়েছিল। শুনেছি তখন থেকেই কোর্টে কেস চলছে। তার আগে তো লোক থাকতো এখানে, যিনি এই বাড়ি তৈরি করেছেন তারই বংশধররা। বটে। কিছুক্ষণের জন্য গভীর ভাবনায় ডুবে যায় হৈমন্তী। মাটি এখন আগের থেকে আরও একটু বেশি মসৃণ হয়ে পড়েছে। ঘট ঘট শব্দটাও আগের তুলনায় বেড়ে গেছে। জোর করে মুখে একটা কৌতুকের ভাব আনে হৈমন্তী। আচ্ছা, এইসব প্রাচীন পরিত্যক্ত বাড়িতে তো শুনেছি অলৌকিক ঘটনা ঘটে। নিবারণবাবু বা তুমি তেমন কিছু ঘটনা দেখনি কোনোদিন? আচমকাই একটা ঝাঁকা দেয় ভ্যানটা। হৈমন্তীর শরীরটা অনেকটা সরে আসে অশ্বিনীর দিকে। দুটো মুখ প্রায় কাছাকাছি এসে পড়ে। একটা কফি জাতীয় গন্ধ এসে প্রবেশ করে হৈমন্তীর নাকে। আপনি বিশ্বাস করেন ভূতে? অশ্বিনী জিজ্ঞাসা করে।
অদ্ভুত ব্যাপার খেয়াল করে হৈমন্তী। গোটা ভ্যানটা দুলে উঠেছিল এইমাত্র। চালক, হৈমন্তী এবং বর্ষার পাটাতনগুলো প্রায় কয়েক ইঞ্চি লাফিয়ে উঠেছিল নিজেদের জায়গা থেকে। অথচ অশ্বিনীর শরীর কোনো হেলদোলই নেই। ধাক্কাটা যেন এসে লাগেইনি ওর শরীরে। যা দেখিনি তা বিশ্বাস করব কেন? আজ রাতে দেখলে বিশ্বাস করবেন? মানে? হৈমন্তী জোরে নিঃশ্বাস নিতে নিতে বলে, আজ রাতে ঠিক 1:30 নাগাদ ছাদে চলে আসবেন। আপনি বাংলা ভাষা জানেন? হৈমন্তী হাসে। কেন? তোমার ভূত বাঙালি নাকি? না, তবে নিতাইদা বাঙালি, একেবারে ঢাকাইয়া। কথাটা শেষ হওয়ার আগেই থেমে যায় ভ্যানটা। একটা ধুতি পরা, পাঞ্জাবি পরা, বেটে খাটো মাঝবয়সী লোক হাত দেখিয়ে দাঁড় করিয়েছিল ভ্যানটাকে। লোকটার মুখে পান। রাস্তার একধারে পিক ফেলে এগিয়ে আসে ভ্যানটার দিকে। অত হড়বড় করণের কি আছে? ধীরে চালাইতে পারো নাই? কই যাবা? আমরা তো বাজার যাচ্ছি নিতাইদা, আপনি চলুন না। তুমি তো বেশি কথা কইবা না পোলা, তোমারে কি আমি জিগাইছি? ধমক দেন নিতাইদা। চালকের দিকে তাকিয়ে বলেন, শুন, পোলাপান গো বাজারে ড্রপ করিয়া আমারে পোস্ট অফিস লইয়া যাইব, বুঝস? চালকটা মাথা নেড়ে দেয়। ধুটি গুটিয়ে ভ্যানে উঠতেই যাবে নিতাই। লোকটার কথার মধ্যে কেমন একটা প্রচ্ছন্ন কৌতুক আছে। হৈমন্তীর মনটা একটু হালকা হয়ে যায়। ভ্যানটা আবার একটা বিকট গর্জন করে চলতে শুরু করল। নিতাই হৈমন্তীর মুখের দিকে একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে নেয়। মন দিয়ে পান চিবোতে থাকে আর বলে, মাইয়া কেডা? কলকাতা থেকে এসেছেন আমাদের ভাসান বাড়ি নিয়ে রিসার্চ করতে। রিসার্চ মানে সায়েন্টিস্ট? হৈমন্তী কিছু একটা বলতে যাচ্ছিল। অশ্বিনী হাত চাপ দিয়ে থামিয়ে দেয়। হ্যাঁ, নাম করা বৈজ্ঞানিক, মহাকাশ গবেষণা করেন। আমাদের নিতাইদার আবার এই অঞ্চলে জ্যোতিষী বলে একটা খ্যাতি আছে। ছলনার হাসি হাসে অশ্বিনী। তাই নাকি? আপনি হাত দেখতে পারেন? হৈমন্তী জিজ্ঞাসা করে। হাত না, মুখ। মানুষের মুখ দেখে গড়গড় করে সব বলে দেন। হৈমন্তী উৎসাহিত হয়ে ওঠে। তাই নাকি? আমার মুখ দেখে বলে দিতে পারবেন না? বলা, রিকোয়েস্টটা করে দেখুন, কখন কি মুডে থাকেন বলা তো যায় না। ও নিতাইদা, হবে নাকি একবার? নিতাই পকেট থেকে বের করে একটা বিড়ি ধরিয়েছে এতক্ষণে। প্রাণের আরামে এক টান দিয়ে দেয় তাতে। তারপর অশ্বিনীর দিকে তাকিয়ে বলে, তোমার মুখখান জানি না কেন একদম বুঝি না। একদিন দেখছি ঘুরঘুর করতেছে তোমার চোখের সামনে, অথচ বেবাক ফাঁকা। জ্ঞান সৃষ্টিকর্তা কিছু লেখে নাই, ব্ল্যাঙ্ক পেজ। চাপা গলায় হৈমন্তী বলে, আমারও কিন্তু তাই মনে হয়, বুঝলে? তোমার ওপর থেকে যা মনে হয় আদৌ তুমি তা নও, ভিতরে অন্য কিছু আছে। এত তাড়াতাড়ি বুঝে গেলে? হৈমন্তী চোখ টেপে, একটু সময় দাও, আরও বুঝে যাও। এই বাড়িটাকেও আর তোমাকেও। একটু উদাস দেখায় অশ্বিনীকে। নিতাই মুখ ফিরিয়ে বলে, শোনো মাইয়া, রিসার্চ বলো আর যাই বলো, ওই বাড়ির আসল কানেকশান হইল অ্যাস্ট্রোলজির লগে। ভাসান বাড়ির ছাদতে গিয়ে দাঁড়ালেই এমন কিছু তারা দেখতে পাবে যা তুমি অন্য কোথাও হবে পাবে না। বলেন কি, শুধু ছাদ থেকেই দেখা যায়? আর সেই জন্যই নিতাইদা মাঝে মাঝে খাতাপত্র নিয়ে ছাদে গিয়ে তা গবেষণা করে। ওই বাড়ির ছাদ থেকে নাকি অন্যরকম আকাশ দেখা যায়। হৈমন্তীর ভুরু দুটো কুঁচকে যায়। সে আর কিছু বলে না। আবার ভ্যানটা শব্দ করে এগোতে থাকে। মিনিট খানেকের পরেই বাজারের সামনে এসে দাঁড়ায় ভ্যানটা। অশ্বিনী নিচে নেমে ব্যাগ ঝোলাগুলো হাতে নিয়ে নেয়। ভাড়া মেটাতে মেটাতে বলে, আপনি কি খেতে ভালোবাসেন, মাছ না মাংস? মাইন্ড রিডিং করে বের করতে পারো না এটা? ইটের ওপর পা রেখে বলে হৈমন্তী। ঠোঁট দুটো ফাঁক হয় ছেলে। হাসিটা অর্থপূর্ণ বলে, চলে আসুন। মশলাপাতি কিনতে হবে আগে। কি কিনবেন ঠিক করতে পারলেন না? অশ্বিনী সামনে হাঁটতে হাঁটতে বলে, কোনোটাই লাগবে না, বাড়িতে মাটন আছে, কালীগঞ্জা কিনে দিয়ে গেছে। আপনি কি করে জানলেন আমি মাটন ভালোবাসি? থট রিডিং। এবার কিন্তু সত্যি একটা সন্দেহ ডানা বাঁধতে শুরু করেছে হৈমন্তীর মনের ভেতরে। ছেলেটা তার সম্পর্কে সমস্ত কথা এত সহজে জেনে যাচ্ছে কি করে? থট রিডিং বলে আদৌ কিছু হয় তা বিশ্বাস করে না সে। দিদি ব্যাগ নেবেন? ভালো ব্যাগ আছে, রবারের চটি,
হরের মাল 50 টাকা। একটা গলাকাটা মুরগির শেষে চিৎকার শোনা গেল। একটা মাছের মাথাকে মাঝখান থেকে দুভাগ করে দিল একটা ধারালো আঁশবটি। এগোতে গিয়েও পা বাড়াতে পারল না হৈমন্তী। তার মাথাটা ঘুরতে শুরু করেছে। চারিদিকে ভেসে আসা আওয়াজগুলো পাক খেতে লাগলো ওকে ঘিরে। এমন হচ্ছে কেন? চারিদিকের পৃথিবীটা এমন বনবন করে ঘুরতে শুরু করেছে কেন? পায়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে ক্রমশ। তার ক্লান্ত শরীরটা নেমে আসছে মাটির কাছাকাছি। অনুভব করলো কাঁধ থেকে কলারটা সরে গেছে। কালচে শুকনো ছোপগুলো বেরিয়ে পড়েছে রোদের আলোয়। চারপাশ থেকে অনেকগুলো উন্মুক্ত চোখ চেয়ে আছে ওর দিকে, তাকিয়ে আছে কাঁধ, বুক আর কোমরের দাগগুলোর দিকে। হঠাৎ চারিপাশ থেকে একটা উষ্ণ অনুভূতি ঘিরে ফেলল ওকে। একটা শালের মধ্যে ডুবে যাচ্ছে হৈমন্তী। সেই সঙ্গে একটা মানুষের শক্ত শরীর, একটা বুকটা চেনে হৈমন্তী। এর স্পর্শে আগেও চমকে ওঠেনি সে, এবারও চমকাল না, বরং আঁকড়ে ধরল এবার।